4 মাসও এই ভাঙতে পারেনি বলাটা কি গ্রহণযোগ্য মনে হচ্ছে আপনার কাছে? তারা যে জোটবদ্ধ হয়ে বাজারে মজুদের ম্যানিপুলেশন করে বাজারের দাম কৃত্রিমভাবে না বাড়ার সুযোগ যাতে না থাকে সেটা তো আপনাকে বন্ধ করতে হবে। ওই ধরনের মার্কেট মনিটরিং তো আমরা দেখি নাই। ডিপোজিটারদের সুরক্ষা যদি না দিই তাহলে একটা সিস্টেমিক রিস্ক তৈরি হতে পারে। আর টাকা ছাপিয়ে ডিপোজিটের সুরক্ষা দিলে ইনফ্লেশনারি প্রেশারটা বাড়তে পারে। আমার মনে হয় এখানে বিপদে পড়ব যদি ভারত তার নিজের পায়ে নিজেই কুড়াল মারে। দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনার সাথে স্যার অনেক দিন পরে কথা হচ্ছে। সর্বশেষ যখন আমি আপনার ইন্টারভিউ করেছিলাম তখন আওয়ামী লীগ সরকার ছিল, এরপর সরকার পতন হলো। তখন আমাদেরও প্রতিবেদন করতে গেলে কিছুটা হিসাব নিকাশ করে করতে হতো। আপনার ইন্টারভিউ কতটুকু ব্যবহার করব, কতটুকু করব না তা নিয়ে ভাবতে হতো। এখন নতুন সরকারের একটি সময়, তা নিয়ে সম্ভবত আমাদের কাউকে আর ভাবতে হচ্ছে না। এর বাইরে স্যার, এই 4 মাসে এই সরকারের কি পরিবর্তন দেখলেন বা এই সরকারের কাজের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? এই সময়টার মধ্যে সংকট ব্যবস্থাপনাটাই সরকারের কাছে বড় বিষয় ছিল। কারণ আপনার সরকার পরিবর্তন হওয়ার পরে, আগস্ট 5-এর পরে আপনার যে সব কিছু রাতারাতি ঠিক হয়ে গেছে সেটা তো ঘটেনি। এবং এই অনেক দিনের পুঞ্জীভূত যে সমস্ত ক্ষোভ ছিল সেই ক্ষোভগুলো তো বেরোয়া শুরু করলো। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেল এবং দাবি দাওয়া আদায়ের জন্য প্রতিদিনই কোথাও না কোথাও কেউ না কেউ কিছু না কিছু করেছে এবং সেটা রাস্তায় নেমেই করেছে। এবং এর ফলে অনেক ধরনের জনদুর্ভোগ হয়েছে। মানে তাদের যে দাবি দেওয়া যৌক্তিক অযৌক্তিক সবকিছু নিয়ে, যৌক্তিক অযৌক্তিক সেগুলি আর কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে ঘটেছে। অনেক ধরনের তত্ত্ব এখানে আছে যে এগুলি কেন ঘটছে। তো সব মিলিয়ে আমি বলবো যে সরকারের পক্ষে যতটা করা সম্ভব, মানে আন্তরিকতার দিক থেকে কোনো ঘাটতি আমার চোখে পড়েনি। যে সমস্ত পদক্ষেপ সরকার নিয়েছেন অনেক কিছু জরুরি ভিত্তিতে নেওয়া হয়েছে। খুব যে সুচিন্তিতভাবে একটা কাজ শুরু করব ওরকম সময় পাওয়া যায়নি। মানে অনেক জায়গায় শূন্যতা তৈরি হয়েছে যেগুলো ওইভাবে থাকলে দেশ চালানো সম্ভব না। কোনো না কোনোভাবে আপনাকে শূন্যতাগুলো পূরণ করতে হয়েছে। কোন ক্ষেত্রে স্যার শূন্যতার কথা বলছেন? প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিশেষ করে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই, ডেপুটি গভর্নর চলে গেছেন কয়েকজন। এই ধরনের অনেক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন অথবা পালিয়েছেন, থাকলেও কাজে আসার মতো সাহস হয়নি। আচ্ছা, ওইসব জায়গায় আপনাকে প্রতিষ্ঠানগুলোকে সচল রাখার জন্য দ্রুত কিছু নিয়োগ দিতে হয়েছে। ওই ভেতর থেকে নিয়োগ দিতে হয়েছে, নয় বাইরে থেকে এনে দিতে হয়েছে। সেখানে যে সব ক্ষেত্রে আপনি সঠিকভাবে নিয়োগটা দিতে পেরেছেন সেই দাবি করাটা যৌক্তিক হবে না, কারণ এগুলো খুব হারিডলি করা হয়েছে। তারপরেও অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য ধরেন বাংলাদেশ ব্যাংকে, তারপর অর্থ মন্ত্রণালয়ের যে কাজগুলো, সেইগুলো জরুরি ভিত্তিতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেখানে তো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মানে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ বন্ধ করা, এটার জন্য দুর্বল প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার পরিবর্তন, কারণ মালিক নাই, উপর পর্যায়ের যারা ম্যানেজমেন্টে ছিলেন তারাও নাই, থাকলেও তাদের রাখা বিপজ্জনক। সেসব ক্ষেত্রে তো আপনাকে পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে পর্ষদ গঠন করতে হয়েছে। তো
তো এই ধরনের বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো কতটা সঠিক ছিল, যে অবস্থার প্রেক্ষাপটে এগুলো নেওয়া হয়েছে সেটার বিচার হয়তো ইতিহাস করবে। আমার মনে হয় সেটার বিচার করার সময় এখনো আসেনি। আমরা উই আর টু ক্লোজ টু হিস্ট্রি। আচ্ছা স্যার, আপনারা এই সরকারের কাছে কিছুদিন আগে 1 ডিসেম্বর প্রায় 400 পৃষ্ঠার একটা অর্থনৈতিক শ্বেতপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হলো। যেই শ্বেতপত্র তৈরির যে কমিটিটি ছিল সেখানে আপনিও কাজ করেছেন। তো এই প্রতিবেদনটি তৈরিতে কতটুকু নির্মোহভাবে আপনারা কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল, এবং এই শ্বেতপত্রটি তৈরির উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য প্রধানত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে অর্থনীতিটাকে কোন অবস্থায় পেয়েছে সেটাকে চিহ্নিত করা। মানে আমরা কোথায় আছি সেটা বিভিন্ন ক্ষেত্রে, ধরেন প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন অবস্থায় আছি, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিভাবে আছি, মূল্যস্ফীতি কি, এই ধরনের মানে ব্যাংকিং, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির যে বিভিন্ন খাতগুলো আছে সেগুলো কোথায় আছে সেইটাকে তথ্যউপাত্ত দিয়ে একটা বেঞ্চমার্ক স্ট্যাবলিশ করা। তারপর হলো যে আমরা যে অবস্থানে আছি সেটার পেছনের কাহিনীটা কি, মানে এখানে আসলাম কিভাবে। আচ্ছা, সেটার জন্য তো আপনাকে একটু অতীত বিশ্লেষণ করতে হয়েছে। এখানে কিন্তু অবস্থান চিহ্নিত করাটাই মূল উদ্দেশ্য ছিল। এখানে কোনো ধরনের গোয়েন্দাগিরির কাজ কিন্তু আমাদের করার কথা না। যে সেটা একটা মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা যা অ্যাভেলেবল ডেটা, এভিডেন্স যা আছে সেটার ভিত্তিতে আমরা কি বলতে পারি। নতুন করে তথ্য সংগ্রহ করা, সার্ভে করে হোক বা যেভাবেই হোক, সেইটা কিন্তু আমাদের ম্যান্ডেটে ছিল না, থাকার কথা না। কারণ এটা একটা যত দ্রুত সম্ভব অর্থনীতির বিস্ফোরাগুলো যদি চিহ্নিত করা যায় এবং সেই বিস্ফোরাগুলো কিভাবে হলো সেটা যদি আমরা বুঝতে পারি, মানে এটা একটা ডায়াগনোসিস যদি দেয়া যায়, তাহলে আমরা দ্রুত সেগুলো সংশোধনের জন্য বা সেগুলো চিকিৎসার জন্য পথ খুঁজতে পারি। আচ্ছা, ভবিষ্যৎমুখী হওয়ার জায়গাটা তৈরি হয়। কাজে এখানে আমার বিশ্লেষণ যে একেবারে পুরোপুরি তথ্যউপাত্ত যেগুলো মানে কোনো রকমের ফাঁকফোকর নাই, একেবারে পারফেক্ট ডেটা কালেক্ট করে প্রমাণ করা যে এইটাই হলো অবস্থান, এই হলো তার কারণ, এমনভাবে প্রমাণ করা যেটা হয়তো আপনি আদালতে গিয়েও যেই এভিডেন্স হিসাবে দিতে পারবেন, এইটা কিন্তু শ্বেতপত্রের উদ্দেশ্য ছিল না। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে যাবে এটা শ্বেতপত্র তৈরির উদ্দেশ্য ছিল। তো এক ধরনের অভিযোগ আছে যে শ্বেতপত্রটার আসলে উদ্দেশ্য হয়তো তাও না, উদ্দেশ্যটা আওয়ামী লীগ সরকারের 15 বছরের সমালোচনা করা। অনেকেই বলছেন আওয়ামী লীগের লোকজনই হয়তো হবেন। আপনার এ ধরনের অভিযোগ নিয়ে আপনার মন্তব্য কি? আবার বলতে পারি না, এই ধরনের অভিযোগ তো যাদের হয়তো যেই বর্ণনাটা আমরা দিয়েছি সেটা তাদের মন মতো না হলে অভিযোগ তো আসতেই পারে। তো এখানে আমার মনে হয় যেটা ফোকাস করা উচিত সেটা হলো যে ধারাভাবে আপনার একটা স্টেটমেন্ট না দিয়ে, কারণ এখানে তো 22টার মতো চ্যাপ্টার আছে, বিভিন্ন বিষয়ে প্রতিটা চ্যাপ্টারে আলোচনা আছে, বিশ্লেষণ আছে, তথ্য উপাত্তের উপস্থাপনা আছে। কোন জায়গায় আপনি ত্রুটিটা দেখছেন, মানে যুক্তি যেগুলো দেয়া হয়েছে সেখানে কি কোনো ফাঁক আছে, তথ্য যেগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে কোনো ভেজাল আছে, পদ্ধতি যেগুলো ব্যবহার করা হয়েছে সেখানে কি কোনো ভুল আছে, ওগুলো যদি স্পেসিফিক্যালি আপনি ধরিয়ে দেন তাহলে তো ওটা আমাদের পক্ষেও, আপনার কথা যদি সত্যি হয়, আপনি যদি স্পেসিফিক ভুলটা
চিহ্নিত করে দেন, তা আমরা তো ওটাকে সংশোধন অবশ্যই করবে, অন্তত ওটা তো মেনে তো নেব। কিন্তু এইটুকু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে যে এই শ্বেতপত্রের উদ্দেশ্য হলো বিগত সরকারের সব ভুলগুলো সামনে নিয়ে আসা বা তার সমালোচনা করা, সেই উদ্দেশ্যে এটা পুরো কাজটা হাতে নেওয়া হয়েছে, এরকম কোনো উদ্দেশ্য। আপনি যদি তাদের মেম্বারশিপটা দেখেন, শ্বেতপত্রের মেম্বারশিপ দেখেন, তাইলেই তো বুঝতে পারবেন যেখানে এই ধরনের উদ্দেশ্য নিয়ে যারা কাজ করেছেন তাদের পক্ষে এই ধরনের উদ্দেশ্য নিয়ে কাজ করাটা সম্ভব না, তারা করতে চাইলে পাবেন না। আর আরেকটা কথা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে এই ধরনের উদ্দেশ্য তো একটা থাকতে পারে যে যারা সরকার বদলের পরে যারা সরকার চালাচ্ছেন তাদের তো একটা হয়তো ইনসেন্টিভ আছে যে অতীতকে যদি আমি যতটা খারাপ দেখাতে পারি তাহলে আমার ভবিষ্যৎটা ততটা, মানে যেহেতু অতীতটা অনেক বেশি খারাপ, ভবিষ্যৎটা ভালো, ওরকম একটা উদ্দেশ্য তো সেখানে থাকতেই পারে। কিন্তু এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করেছি। কোনো চ্যাপ্টারে ইভেন যিনি শ্বেতপত্র কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয়, অন্য কে যেই চ্যাপ্টার লিখছে সেটাকে কিভাবে লিখবে এবং সেখানে কোন ধরনের মেসেজ দেওয়া হবে, অ্যানালিসিসটা কিভাবে হবে, কোন ডেটাগুলো ব্যবহারযোগ্য, কোন ডেটাগুলি ব্যবহারযোগ্য না, এই সিদ্ধান্ত কিন্তু ওই চ্যাপ্টারের অথারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কাজে কমিটির বাইরে থেকে তো কোনো হস্তক্ষেপ হয়নি, কমিটির ভিতর থেকেও কারোর উপরে কোনো অযাচিত কোনো চাপ আলোচনা হয়েছে যে আপনি যেটা বলছেন এটা কতটা যৌক্তিক, তথ্যটা কি, সেগুলো তাকে সহায়তা করার জন্য এটা করা হয়েছে। কিন্তু চাপ সৃষ্টি করা একটা পার্টিকুলার ভিউ পয়েন্টকে তুলে ধরার জন্য সেটা হয়নি। আচ্ছা স্যার, সমালোচনার জায়গা বলছিলেন যে স্পেসিফিক পয়েন্ট আউট করতে, তা আমি আর একটি জায়গা আমার নিজের কাছে কিছুটা খটকা লেগেছিল, সেজন্য নিয়ে আসছি যে আপনারা বলছেন যে 2009 থেকে 23 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, বর্তমান বাজার দর 120 টাকা ধরলে। তো সেইখানে আমি দেখছিলাম যে এটা মোস্তাফিজ স্যার করেছিলেন এবং লিখছেন যে অ্যান অ্যাটেম্প্ট হ্যাজ বিন মেড হিয়ার টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোস ফ্রম বাংলাদেশ বিটুইন 2009 অ্যান্ড 2023 বেসড অন GFIR, অর্থাৎ ওই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট ডেটা, অ্যান্ড আন্ডার সার্টেন অ্যাজামশনস, ইকোনমিক্স অ্যাজামশন থাকবে, এটাও স্বাভাবিক। সেখানে তিনি এটাও উল্লেখ করেছেন যে দ্য GFIR methodology is not above criticism. However, in absence of better data source, we have used this as the basis of our estimation. তো বাজারে যারা অভিযোগ করছেন তাদের একটা বড় অভিযোগের জায়গা হচ্ছে যে কারা এই অর্থটা পাচার করেছে সেই তথ্য জানতে পারলাম না, কিভাবে পাচার হয়েছে সেরকম কোনো তথ্য নেই, রেফারেন্স হিসাবে অনেক পত্রিকার খবর ব্যবহার করা হয়েছে রাদার দেন একেবারে ফার্স্ট হ্যান্ড যেই ডেটাটা কালেকশন সেখানের থেকে। একটা কথা বলছে যে যেহেতু এটা শ্বেতপত্র এবং সরকারের তো এখন অনেক মানি লন্ডারিংয়েও মামলা হচ্ছে, হত্যা মামলার বাদেও, তো যদি আদালতে এই শ্বেতপত্র রেফারেন্স হিসেবে ইউজ হয় বা যেহেতু এইখানে ফার্স্ট হ্যান্ড ডেটা ইউজ হয়নি, একেবারে মানে বোঝা যাচ্ছে না যে কে কত টাকা পাচার করলো, তো এই ক্ষেত্রে শ্বেতপত্রের গ্রহণযোগ্যতাটা বা বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকছে এবং ভবিষ্যতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে নাকি? এটা আমার মনে হয় প্রত্যাশার সমস্যা যে শ্বেতপত্র থেকে আমরা কতটুকু আশা করতে পারি। আদালতে গ্রহণযোগ্য, আপনি যদিও বলছেন যে আমাদের কাছে গোয়েন্দার কাজ, হ্যাঁ গোয়েন্দার কাজ না, এবং ইভেন গোয়েন্দাগিরি না করেও আপনি যে এভিডেন্সটা দিচ্ছেন সেটা আদালতে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না সেটা বিচার করার আমাদের কাজ ছিল না। ইনফ্যাক্ট আমি এটুকু আপনাকে এশিওর করতে পারি যে এই শ্বেতপত্র আপনি কোনো তথ্যই শ্বেতপত্রে যেগুলি দেওয়া হয়েছে এটা আদালতে এভিডেন্স হিসাবে গৃহীত হবে না। আচ্ছা, এইটার জন্য তো আপনি যদি একটা কেস করতে চান, সেই কেসটার পক্ষে যুক্তি এবং তথ্য, সেটা তো একটা প্রক্রিয়া আছে এবং কারা সেই তথ্য সংগ্রহ করবে সেটাও তো বলে দেওয়া আছে। আপনি যদি এখন দুর্নীতি নিয়ে কেস করতে চান তাহলে তো আপনার অ্যান্টি কারাপশন কমিশন হলো তার অথরিটি, তাদের ইনভেস্টিগেটিং অফিসাররা যে অ্যান্টি কারাপশন আইনে যে ইনভেস্টিগেটিভ প্রসেসগুলো বলা আছে সেইটা মেনে যেই তথ্য সংগ্রহ করবেন সেটাই আদালতে গ্রহণযোগ্য হবে। এর বাইরে যদি আপনি কোনো কিছু সংগ্রহ করে থাকেন এটা কিন্তু লিগালি অ্যাডমিসিবল হবে না। আপনি হয়তো একটা রেফারেন্স হিসাবে শ্বেতপত্রের কথা বলতে পারেন যে শ্বেতপত্রে এরকম কথা বলা হয়েছে, কিন্তু তার ভিত্তিতে আমরা এই অনুসন্ধান করেছি এবং
এবং লিগ্যাল প্রসেসই করেছি এবং এই এভিডেন্স আমরা কালেক্ট করলাম। সেটা শ্বেতপত্রের এভিডেন্স না, কিন্তু শ্বেতপত্র একটা ইনভেস্টিগেশনকে ট্রিগার করতে পারে, সেই ধরনের ভিত্তি এখানে খুঁজে পাওয়া যাবে। দ্বিতীয় যেটা বললেন যে এখানে ডাইরেক্ট এভিডেন্স তো আসেনি, তো ডাইরেক্ট এভিডেন্স আপনি অর্থ পাচার কোত্থেকে পাবেন? কিন্তু বলাই হয়েছে যে বাণিজ্য ভিত্তিক তথ্য পাচার, যে একটা তথ্য তো সেখানেই দেওয়া হয়েছে যেটা সবাই জানতো, যে এগুলো আমদানি রপ্তানির এগুলোর ভ্যালুয়েশনের মাধ্যমে বা ক্লাসিফিকেশনের সেখানে কিছু ম্যানিপুলেশনের মাধ্যমে এগুলি করা হয়, মিসক্লাসিফিকেশন বলেন বা মিসভ্যালুয়েশন বলেন। তো ওইটাই তো কিভাবে হলো, তাই ইম্পোর্ট করলাম, ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করলাম, তারপরে সেই ওভার ইনভয়েসড পার্টটা বাইরে চলে গেল, ওই টাকাটা বাইরে চলে গেল। কে করেছে সেটা আইডেন্টিফাই করা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো ম্যাক্রো লেভেলের ডেটার ভিত্তিতে, মানে আপনি দেখছেন ওকে জিএফআই রিপোর্ট বলছে যে বাংলাদেশের ক্ষেত্রে 80% বেশি বাণিজ্যভিত্তিক অর্থ পাচার হয়, মানে বাণিজ্যের মাধ্যমে হয়, ট্রেড বেসড মানি লন্ডারিং। কাজেই এখান থেকে বোঝা যায় যে বাণিজ্যের সাথে অর্থ পাচারের একটা যোগসূত্র আছে, লিঙ্ক আছে। কারণ মানে আপনি বলতে পারেন যে আমার যদি একটা যদি কোএফিশিয়েন্ট আপনাকে দিয়ে দেওয়া হয় যে প্রতি $100 আপনার $5 সেখানে ওভার ইনভয়েসিং হয়, তাই তো আপনি কোএফিশিয়েন্টটা পেয়ে গেলেন। তা আপনাকে আমি যদি বললাম যে এই বছর কিন্তু $200 হয়েছে, তা আপনার অ্যাসাম্পশনটা কি যে কোএফিশিয়েন্টটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে $10 হলো। ওইটা আমি হিসাব করলাম এই অভিজ্ঞতার, মানে অতীতের বাণিজ্য এবং অর্থ পাচারের যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপের ভিত্তিতে আমি হিসাবটা করলাম যে যে বাণিজ্য আমি দেখছি ওই রিলেশনশিপটা যদি স্টিল ভ্যালিড থাকে তাহলে যেটা $5 হয়েছিল এটা এখন $10 হওয়ার কথা। সেভাবেই তো হিসাবগুলো করা হয়, মানে অনুমানগুলো করা হয়। স্যার, এটা মার্জিন অফ এরর কতটুকু থাকতে পারে? মানে আমি যখন বলছি যে $16 বিলিয়ন প্রতি বছর পাচার হয়েছে, সেখানে এখন ওটাও আপনি যে মার্জিন অফ এরারের এস্টিমেট করবেন সেটারও তো আবার মার্জিন অফ এরার কী হবে সেটাও তো আপনাকে ভাবতে হবে। কাজে এখানে $16 বিলিয়ন যেটা বছরে বলা হচ্ছে সেটা বলতে পারেন যে হ্যাঁ এটা একটা মিড ভ্যালু, এটার হয়তো মেবি এটা $12 বিলিয়ন হতে পারে, মেবি এটা $20 বিলিয়ন হতে পারে। কিন্তু আমরা আন্তর্জাতিক পর্যায়ের যেই অর্থ পাচারের যেই জিডিপির অনুপাত যেগুলো দেখি সেই অনুযায়ী কিন্তু এটা খুব বেশি যে আমার তো মনে হয় এটা কমের দিকেই, মানে 3.4% অফ জিডিপি। এইটা তো গ্লোবাল অ্যাভারেজের কাছাকাছি। আমাদের যেটা মানে আমরা দেশে থেকে যেটা ফিল করি বা আমরা যারা অর্থ পাচারের সাথে জড়িত বলে আমাদের একটা আন্দাজ আছে, যেই পরিবারগুলো বা যেই গোষ্ঠীগুলো তাদের যেই মানে দাপট দেখি এবং তাদের যে লাইফস্টাইল দেখি এবং তারা যেভাবে থাকেন, যেই বিল্ডিংয়ে থাকেন, যেভাবে চলাফেরা করেন, হেলিকপ্টার দিয়ে ঘোরাফেরা করেন, এই ধরনের অনেক কিছু আমরা দেখি। সেটা দেখে তো আমাদের মনে হয় যে না এটা তারা অনেক বেশি হওয়ার কথা। সেদিক থেকে আমি যারা বলছে যে এটা অনেক বেশি, এটা কিভাবে মানে এত টাকা চলে গেলে তো বাংলাদেশে কিছুই থাকতো না, এটা তো একেবারেই ভ্রান্ত ধারণা। যেদিন শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্টটি প্রদান করলো সেদিন আমি আপনার কিছু বক্তব্য পাচ্ছিলাম, শফিক ভাই সেটি সম্ভবত ভিডিও করে রেখেছিল, সেখান থেকে আমরা পরে নিতে পেরেছি। আপনি বলছেন যে আত্মতুষ্টি তৎকালীন নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল, সমস্যার স্বীকৃতি মেলে নিয়ে আমাদের নিয়ম নীতি এবং বিভিন্ন স্থায়ী ও জাতীয় সংগঠনগুলো তছনছ হয়ে গেছে, দুর্নীতির দুষ্টচক্র সব স্তর ঘিরে বসেছে, রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতার টাকা, উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। এই ভ্যানিটি প্রকল্প বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি? ভ্যানিটি প্রকল্প যেগুলো মানে দেখতে খুব ভালো লাগে, মানে যেমন ধরেন মেগা প্রকল্পের মধ্যে যেমন আমরা একটা টানেল করেছি, এটা তো কর্ণফুলী নদীর নিচের টানেল, হ্যাঁ এটা, এবং অনেক সাজগোজ করে এটা করা হয়েছে। তো এইটা আসলে কয়টা গাড়ি টানেল দিয়ে এখন চলাচল করছে এটা তথ্য তো আপনারা জানেনই। যে এইটা দিয়ে মানে অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধিতে এইটার কোনো অবদান তো এই পর্যন্ত কারো চোখে পড়ে নাই। আপনি যেটা টোল কালেকশন ডেটা দেখলে বুঝতে পারবেন যে এটার চাহিদা কতটুকু। তারপর এখন তো ইদানিং গত 2-1 দিন আগে শুনলাম ঢাকা এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনালটা
এটাও তো আমার কাছে মনে হচ্ছে একটা ভ্যানিটি প্রকল্পের মতো, কারণ এইটাতে যেই পরিমাণ আমরা বিনিয়োগ করেছি এবং সেখানে যেই ট্রাফিকটা আশা করা হচ্ছে সেটা আসার মতো অবকাঠামো তো এখনও ঢাকা বিমান ওরকম রানওয়ে তো নাই, এই যে আমরা ঘোড়ার আগে গাড়ি দেওয়ার মতো হয়ে গেছে। তো এগুলোকেই যেগুলো মানে দেখতে খুব ভালো লাগে যে আমরা এই ধরনের একটা কাজ করলাম, কিন্তু আসলে সময় উপযোগী প্রকল্প এটা হয়নি। উদ্দেশ্য কী ছিল তাহলে? উদ্দেশ্য একটা তো হলো যে উন্নয়নের দেখানো, বয়ানটাকে একটু কনক্রিট করা, দেখানো। একটা হচ্ছে এর পিছনে তো অনেক আমার মনে ওইটাই বড় কারণ যে এর পিছনে তো অনেক ডিলস থাকে, যে শ্বেতপত্র উঠে এসেছে। হ্যাঁ, প্রকল্প করলে ওই প্রকল্পের জন্য কন্ট্রাক্ট দিতে হয়, ওই প্রকল্পে প্রচুর অর্থায়ন লাগে এবং সেই কন্ট্রাক্টের মাধ্যমে তো যারা অনেকেই যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের আয়ের তো একটা ব্যবস্থা হয়, মানে এখানে ব্যবসা বাণিজ্য এগুলোর তো একটা সম্পৃক্ততা থাকে। মানে এত বড় বড় প্রকল্প, এখন ধরেন রূপসায় যে আমরা বিদ্যুৎ কেন্দ্র করলাম, এইটা গ্যাস নাই, তারপরেও একটা অত্যাধুনিক একটা বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেল। গ্যাস কোত্থেকে আসবে এটা বলে যে পরে দেখা যাবে, আমরা ব্যবস্থা হবে তখন। তো এগুলোকে ঠিক আপনি ভ্যানিটি প্রকল্প হয়তো বলতে পারবেন না, কারণ এই ধরনের বড় আধুনিক বিদ্যুৎ প্রকল্পের প্রয়োজন আছে, আমাদের বেস লোড প্ল্যান্টের প্রয়োজন আছে, কিন্তু যে জায়গায় এটা লোকেট করা হয়েছে এইটাকে তো আপনি সঠিক সিদ্ধান্ত কিছুতেই বলতে পারেন যে আপনি গ্যাসের অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত না করে এত টাকা ঋণ করে বিনিয়োগ করে বসলেন। আপনার সুদ তো গুনতে হবে ওই কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক। এই ধরনের প্রকল্পগুলো কেন হয় সেটা বুঝতে গেলে যে শুধু যে এটা উন্নয়নের বয়ানকে কনক্রিট করা বা কিছু স্পেসিফিক উদাহরণ সৃষ্টি করা তা তো না, এর পেছনে আর্থিক স্বার্থ যে নেই এটা ধরে নেওয়াটা আমার মনে হয় খুব নাইভ হবে আর কি। স্যার, এবার আমরা যদি বাংলাদেশের প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনে চলে আসি, একটি বিষয় যেটা আমরা ঐতিহাসিকভাবে পেয়েছি মূল্যস্ফীতি। তো এই সরকার দায়িত্ব নেওয়ার পর মানে আগস্টে, যেটা জুলাইয়ের মূল্যস্ফীতি ছিল, খাদ্যে ছিল 14.10, এই মাসে অর্থাৎ নভেম্বরে এসেছে 13.80। এর মধ্যে আমরা বাজার মনিটরিং সহ বহু কথাবার্তা শুনেছি, বহু কিছু প্রচেষ্টা দেখেছি, লাভ খুব বেশি যে হচ্ছে না সেটা তো ডেটাই বলছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর আগে বলেছিলেন যে তিনি টাকা ছাপিয়ে আর নতুন মানে দুর্বল ব্যাংকগুলোকে কোনো সহায়তাই করবেন না। তারপরেও দেখলাম যে 22,500 কোটি টাকা নতুন ছাপানো হলো। তো ওই দিনই স্যার আপনার মন্তব্য পাচ্ছিল, আপনি বলছিলেন যে অনিয়ম নিয়ম হয়েছে, অযোগ্য মেধাকে হারিয়েছে, সর্ষের ভেতরে ভূতের রাত চলছে। এমতো অবস্থায় সরকার চালানোর গুরুদায়িত্ব গ্রহণের জন্য শুধু ধন্যবাদ দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিচার হবে। তো এখনও কি ধন্যবাদ দিবেন নাকি? না, আমি বলছি যে যেই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং অর্থনীতি যেভাবে একটা লণ্ডভণ্ড অবস্থায় ছিল, সেখান থেকে মানে এখানে আপনাকে যে ধন্যবাদ দেব না, আপনার প্রতি সমবেদনা জানানোই, যে আমার সিম্পেথি যে আপনি এরকম একটা কঠিন কাজ হাতে নিয়েছেন, কতটা করতে পারবেন আমি তো নিতাম না, আপনি নিয়েছেন সেজন্য আপনাকে আপনার প্রতি সংবেদনশীল হওয়া, সেটাই বলতে চেয়েছি। কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতির যে বৃদ্ধিটা, এটা কিছুটা হয়তো আপনি বলতে পারেন যে তথ্যের স্বচ্ছতা বেড়েছে। আগে যেই তথ্য প্রকাশিত হতো না, ডাবল ডিজিটে গেলেই সেটা এখন প্রকাশ করতে কোনো বাধা নেই। কিন্তু ওই কথা বলে তো আপনি আর মানুষের কষ্ট কমাইতে পারবেন না, যে আপনাকে আমি সত্যি কথা বলছি, কিন্তু বেদনাটা তো সে তার সেই এক্সপিরিয়েন্স নিজে ফিল করছে, বাজারে গিয়ে সে এক্সপিরিয়েন্স করছে। যেখান থেকে আচ্ছা ওইটা না বলে এখন বলেন যে এটা কেন ঘটতেছে এবং এটা কমানোর উপায়টা কি। তো খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে হয়তো আমার মতে যে অগস্টের যে বন্যাটা এবং এরপরে বিভিন্ন ধরনের আপনার সাপ্লাই চেইনে যে ডিসরাপশনসগুলো, এটা হয়তো কিছুটা এখানে খাদ্য মূল্যস্ফীতি এত উচ্চ পর্যায়ে উঠে যাওয়াটার পেছনে এটার একটা ভূমিকা ছিল। কিন্তু শুধু বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি এই 13% উপরে উঠেছে, সেটা ধরে নেওয়া বোধহয় আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত হবে না। কারণ বন্যা তো এবারই যে হয়েছে তা তো নয়, এর আগেও তো আমরা বন্যা দেখেছি।
সেই সময় তো মূল্যস্ফীতি এত উচ্চ পর্যায়ে উঠেনি। কাজে এখানে আমার মনে হয় যে যেই অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করব, কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতে যতটা প্রভাব ফেলা যায় খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে ওই প্রভাবটা অতটা না। শুধুমাত্র একটাই চ্যানেল আছে, সেটা হলো এক্সচেঞ্জ রেটের মাধ্যমে। যে আপনার সংকোচনমূলক মুদ্রানীতি থাকলে এক্সচেঞ্জ রেটের উপরে চাপটা কমে যায়, টাকা অবমূল্যায়িত হয় না, ডলারের দাম বাড়ে না। ডলারের দাম বাড়লে তো আপনার খাদ্যের মূল্য বাড়বে। তো ওইটাকে যদি স্টেবল রাখা যায় তাহলে আপনি এই সংকোচনমূলক মুদ্রানীতি খাদ্যমূল্যের উপর ওইটার মাধ্যমে এক্সচেঞ্জ রেটের মাধ্যমে একটা প্রভাব ফেলতে পারে। কিন্তু এক্সচেঞ্জ রেটটা আমরা দেখেছি ইদানিংকালে 120, 121, 22 এখানে স্টেবল আছে। কাজে এই যে বাড়লো, এটা তো এক্সচেঞ্জ রেটের কারণে বেড়েছে, সেটা তো আপনি বলতে পারেন না। কাজে কেন বাড়লো, এখানে আমার কাছে মনে হয় যে সাপ্লাই সাইডের প্রবলেমটাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এবং যেই কৌশল সরকার অনুসরণ করেছে, বাজার ব্যবস্থাপনার নামে বাজার পুলিশিং, মার্কেট পুলিশিং করা হয়েছে, এটা কিন্তু অনেক পুরনো কৌশল। এবং এটা আমরা একটু হতাশ হয়েছি যে নতুন সরকার পুরনো মডেলে কেন মার্কেট ম্যানেজমেন্ট করতে যাচ্ছেন, কারণ এইটার তো কোনো রকম সুফল আমরা আমাদের দেশেও দেখিনি, অন্যান্য দেশেও এই গলাবাজি আর ডান্ডাবাজি করে বাজারকে বশে আনা যায় না। এই শিক্ষাটা অর্থনীতির এক্সপিরিয়েন্স থেকে আমাদের মেনে নিতে হবে। এর আগেও তো স্যার কিছু প্রাইস সিলিং সেট করে দিয়েছিল, কিছু কাজ করে প্রাইস সিলিং থেকে তারপর ধমকাধমকি করে যে এটা না মানলে খবর আছে। হ্যাঁ, তারপরে প্রতি শুক্রবারে একটা টিম নিয়ে গেলাম। হ্যাঁ, সেরকমই আমি বলছি, ওই একই কৌশল তো আমরা ফলো করেছি। যেখানে পুলিশিংটার প্রয়োজন সেখানে পুলিশিং হয় নাই, যেখানে পুলিশিংটা হিতে বিপরীত হবে সেখানে পুলিশিংটা হয়েছে। কোথায় পুলিশিংটা প্রয়োজন, সেটা হচ্ছে সাপ্লাই চেইনে যেই চাঁদাবাজিগুলি হচ্ছে, যে এক্সটোরশনটা হচ্ছে, সেটা তো একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এটা তো বেআইনি কাজ। যারা এক্সটোরশনটা করছে আপনি তো তাদের উপরে ডান্ডাবাজি করবেন, সবাই খুশি হবে এতে, কারণ ওইটা ন্যায্য, ওটা যৌক্তিক। তো সেইখানে তো আমরা কি ওরকম পুলিশিং দেখেছি যে একটা বাস স্ট্যান্ডে বা একটা ট্রাকে যখন মাল তোলা হচ্ছে অনেকে গিয়ে চাঁদা তুলছেন, বা একটা বাজারে বলছেন আমি ইজারাদার, আমার এখানে কিছু না দিলে আপনি এই বাজারে ব্যবসায়ী করতে পারবেন, বেচাকেনা করতে পারবেন না, সেখানে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ওখানে পুলিশিংটার প্রয়োজন ছিল। সেইটা না করে আমি একটা বাজারে গেলাম, খুচরা বিক্রেতাকে বললাম যে তুমি বেশি দামে বিক্রি করছো, 70,000, হ্যাঁ সে কিনেই বেশি দামে পাইকারি ইয়ে থেকে, তাকে আপনি ফাইন করে বসলেন। তো সেই যে ফাইনটা দিচ্ছে, সেই যদি তার ব্যবসা চালু রাখতে চায়, ওই ফাইনটা কি তার বাজার থেকে তুলতে হবে না? মানে সে নিজের পকেট থেকে দিলে তো তাকে হয় ব্যবসাটা বন্ধ করে দিতে হবে, আর না হলে তাকে কোনো না কোনোভাবে বাজার থেকে সেই টাকাটা তুলে নিতে হবে। যে তুলে নেওয়ার উপায়টা কি? মূল্য বাড়ানোই তো। কিন্তু ওই যে উচ্চ মূল্যে বিক্রি করছে, সেটা তো সেই উচ্চ মূল্যে কিনছে দেখেই করছে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র খুচরা বিক্রেতার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা তো সম্ভব না। আপনার দেখতে হবে কোন পর্যায়ে উৎপাদন বা আমদানি থেকে, যখন জাহাজ থেকে মাল নামছে তারপর আমার খুচরা বাজারে আসা পর্যন্ত খেলোয়াড় কারা আছে, এবং সেটা কোথায় গিয়ে স্টোরেজ হচ্ছে, কোথায় গিয়ে ডিস্ট্রিবিউটেড হচ্ছে পাইকারদের, হোলসেলারদের মাধ্যমে। সেখানে বড় বড় খেলোয়াড় যারা আছেন তাদের যাদের বাজার ম্যানিপুলেশনের সক্ষমতা আছে, তাদের তো আগে আপনাকে চিহ্নিত করতে হবে। তারপরে আপনাকে ওরা আসলে এই কাজটা কিভাবে করছে সেটা তো বের করতে হবে। তারপরে কম্পিটিশন আইনে কীভাবে ব্যবসা করা হচ্ছে, সেখানে কোনো কমপ্লায়েন্সের অভাব আছে কিনা সেটা চিন্তা করে তো আপনি অ্যাকশনগুলো, যেটা অ্যান্টিট্রাস্ট অ্যাকশন বলে, যে তাদের মনোপলি পাওয়ারটাকে দুর্বল করে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। তারা যে জোটবদ্ধ হয়ে বাজারে মজুদের ম্যানিপুলেশন করে বাজারের দাম কৃত্রিমভাবে না বাড়ার
সুযোগ যাতে না থাকে সেটা তো আপনাকে বন্ধ করতে হবে। ওই ধরনের মার্কেট মনিটরিং তো আমরা দেখি নাই, যে উৎপাদন যেই মার্কেটটার কথা বলছেন সেখানে সাপ্লাইয়ের অবস্থা কী, উৎপাদন কত হয়েছে, আমদানি কত হলো, গুদামে কার গুদামে কত আছে, কে কত দামে কোন পর্যায়ে বেচা কিনা করছে, এই তথ্যগুলো যদি আপনি পাবলিক করে দেন তাহলে কিন্তু বাজারে ম্যানিপুলেশনের সুযোগটা কমে যায়। স্যার, আপনি যে পুলিশিংয়ের কথা বলছেন, মানে যাদেরকে আসলে পুলিশিং করা দরকার ছিল, তো সরকারের একটি বক্তব্য হচ্ছে যে আওয়ামী সিন্ডিকেট আমরা এখনো ভাঙতে পারিনি, মানে 4 মাসেও এই ভাঙতে পারিনি বলাটা কি গ্রহণযোগ্য মনে হচ্ছে আপনার কাছে? যদি আমরা সেরকম চেষ্টা দেখতাম তাহলে বলতাম হ্যাঁ, চেষ্টা করার পরেও এটা ভাঙা সম্ভব হয়নি। আমরা তো একই কৌশল দেখছি, মানে ফোকাসটা অন্যদিকে, ওইদিকে ফোকাস না। অন্তত শুরুটা তো হতো যে বাজারের স্বচ্ছতাটাকে নিশ্চিত করা, কে কোন দামে কি পরিমাণ জিনিস ডেইলি বেচা কিনা, কোন বাজারে কী ধরনের ট্রেডিং হচ্ছে, এই মার্কেটের ইনফরমেশনটা যদি আপনি পাবলিক করতে পারেন। আর একটা তো ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যে একটা বাজারে যদি জিনিসের দাম বেড়ে যায়, সেখানে যেহেতু প্রফিটটা বেড়ে যায়, সেই জন্য নতুনদের আসার আগ্রহটা বাড়ে, যে দেখছি না এই বাজারে তো ভালো দাম পাওয়া যাচ্ছে, আমি এখানে গিয়ে কিছু। কিন্তু সেই যদি প্রবেশ পথে যদি অনেক বাধার সম্মুখীন হয়, প্রবেশ পথটা যদি মসৃণ না হয়, তাহলে তো তার পক্ষে এটা ঢোকা সম্ভব না। মানে আপনি যে জোটবদ্ধ হয়ে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন, সেখানে আপনার অ্যাসাম্পশনটা কি, যে এই দাম বৃদ্ধির কারণে নতুন কম্পিটিশন আকর্ষিত হবে না। কেন সে এটা ভাবছে? কারণ সে জানে যে ওই নতুন ঢুকতে গেলে সে যখন ট্রেড লাইসেন্স নিতে যাবে বা একটা ভ্যাট রেজিস্ট্রেশন করতে যাবে, অনেক প্রক্রিয়ার মধ্যে তো তাকে যেতে, ওখানে যেই পরিমাণ সময় এবং খরচ তাকে বহন করবে, এর মধ্যে সেই লাভটা বাজার থেকে তুলে নিয়ে যেতে পারবে। কাজে আমার কম্পিটিশনের পথটা, ওই কন্টেস্টেবিলিটিটা যদি না থাকে, সেই যদি মনে করতে যে আমি দাম বাড়ালে কিন্তু নতুনরা এসে ব্যবসা শুরু করবে, তাহলে কিন্তু আমার ব্যবসাটা তারা নিয়ে চলে যেতে পারে। তখন তো তারপর অনেকেই প্রিডেটরি প্রাইসিং যেটা বলে, অনেকেই দাম কমিয়ে নতুনদের নিরুৎসাহিত করার চেষ্টা করে। লস কে হলেও আমি আমার কর্তৃত্বটা বড় ব্যবসায় করে। এদিকে আমরা উল্টো দেখতে পাচ্ছি যে দাম বাড়ানো হচ্ছে। কেন বাড়িয়ে তারা স্বস্তি বোধ করছেন? তারা জানেন যে এখানে নতুনদেরকে ঢুকে নতুন প্রতিযোগিতা আসার সুযোগ নাই। ওই সুযোগটা যদি, ওই পথটা যদি আপনি মসৃণ করতে পারেন, তাইলে কিন্তু এটা সাহস পাবে না, নিজের স্বার্থেই করবে না। স্যার, মূল্যস্ফীতির মানে আপনি বলছিলেন যে কন্ট্রাকশনারি এখন মনিটারি পলিসির দিকে যাচ্ছে, তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তো বলছিলেন যে আর টাকা ছাপাবেন না, তো ব্যবসায়ীরা তখনই বলছিলেন যে দ্যাট ক্যানট বি আ সলিউশন, কারণ না হলে লাস্ট রিসোর্ট তো সেন্ট্রাল ব্যাংক, আমানতকারীরাই বা কোথায় যাবে। তো এমন একটা অবস্থায় 22,500 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো, এবং গভর্নর বলছেন যে তারপরেও নাকি মূল্যস্ফীতি বাড়বে না, তার কারণ হচ্ছে বন্ড বিলের ইস্যু করে তিনি আবার টাকা তুলে নেবেন। তো আপনার কাছে কি স্যার ক্যালকুলেশনটা পরিষ্কার হচ্ছে নাকি? যেটা আমার কাছে পরিষ্কার সেটা হলো যে একটা উভয় সংকটের ব্যাপার এটা। মানে এটা কি স্যার আপনার কাছে মনে হচ্ছে যে একমাত্র পথ ছিল এখন এই টাকা ছাপানোটা? বিকল্প পথ ট্রাই করেছিলেন, সেটা ছিল যে সেন্ট্রাল ব্যাংক টাকাটা না দিয়ে বাজার থেকে টাকা তোলার ব্যবস্থা করা। মানে যাদের উদ্বৃত্ত আছে, লিকুইডিটি সারপ্লাস আছে, তাদের থেকে যাদের লিকুইডিটির ডেফিসিট আছে তারা টাকাটা নেবে, কিন্তু যেহেতু যাদের লিকুইডিটির ঘাটতি আছে তাদের উপর ভরসা করা যায় না, বেশ খুব দুর্বল প্রতিষ্ঠানগুলো, সেই জন্য বাংলাদেশ ব্যাংক একটা গ্যারেন্টি স্কিম চালু করেছিল যে যদি তারা সময় মতো টাকা ফেরত দিতে না পারে সেন্ট্রাল ব্যাংক, তাহলে ওই গ্যারেন্টির ভিত্তিতে সেন্ট্রাল ব্যাংক ওই টাকাটা পরিশোধ করবে, কিন্তু ওই গ্যারেন্টিতে পার্টিসিপেট করার জন্য যে টাকাটা নেবে তাকে একটা ফি দিতে হবে, কারণ সরকার তো তার পক্ষে গ্যারেন্টি দিচ্ছে। এখন আমার মনে হয় যে সমস্যাটা দেখা গেছে যে যেই পরিমাণ তারল্যের ঘাটতিতে এরা আছে, এই প্রতিষ্ঠানগুলি আছে, সেই পরিমাণ তারল্যের সরবরাহ ভালো প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া যায়নি। সেটা একটা হতে পারে তারল্যের পরিমাণটাই, অতিরিক্ত তারল্য তাদের কাছে যেটা আছে সেটা, সবাই তো আর টাকা অলস বসিয়ে রাখে না। মানে আপনার এক্সেস লিকুইডিটি থাকলে সেটা আপনি ট্রেজারি বিলে বিনিয়োগ করে রেখেছেন, কোথাও না কোথাও প্লেস করেছেন টাকাটাকে। তো ওই ধরনের অলস টাকা না থাকা, বা তারা গ্যারেন্টি থাকা সত্ত্বেও যদি ভরসা না ফিল করে যে আমি যে প্রতিষ্ঠানকে দিচ্ছি গ্যারেন্টি দিলেও তার কাছ থেকে আমি সময় মতো টাকাটা পাবো কি না এটা নিশ্চিত হতে পারছি না, কাজে এই দিকে না যাওয়াই ভালো, ওরকম একটা অ্যাটিটিউড যদি হয়ে থাকে তাহলে তো ওই মার্কেট বেস সলিউশনটা পুরোপুরি কাজ করেনি। কিছুটা কাজ করেছে, কিছু কিছু ব্যাংক দিয়েছে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরা কিছু দিয়েছে,
খুবই সামান্য অবশ্য। হ্যাঁ, কিন্তু যেই পরিমাণ ঘাটতি সেটা মেটানো সম্ভব হয়নি। তো সেখানে আপনার সামনেই ইয়েটা কি, মানে বিকল্পটা কি? একটা হলো যে আমি লিকুইডিটি সাপোর্ট দিব না। লিকুইডিটি সাপোর্ট না দিলে ওই প্রতিষ্ঠানগুলোর যারা ডিপোজিটার আছেন তারা যদি কিছুই না পান, তাহলে তো আমার একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে এবং এর ফলে ভালো ব্যাংকগুলোও বিপদে পড়তে পারে। কারণ যখন একটা জেনারেল প্যানিক ক্রিয়েটেড হয় তখন লোক কেয়ার করে না যে কোথায় ওই প্রতিষ্ঠান তো ভালো না, এই প্রতিষ্ঠানে সবাই একটা হিড়িক পড়ে যায়, যেখানে হার্ড বিহেভিয়ার যেটাকে বলে, সেইটা হলে তো পুরো সিস্টেমই কোল্যাপস করবে। কাজে এখানে এই হলো যে আমি ডিপোজিটারদের সুরক্ষা যদি না দিই তাহলে একটা সিস্টেমিক রিস্ক তৈরি হতে পারে। আর টাকা ছাপিয়ে ডিপোজিটের সুরক্ষা দিলে ইনফ্লেশনারি প্রেশারটা বাড়তে পারে। কোন দিকে যাবে? একটা ভালো করলে আরেকটা খারাপ হয়ে যায়। তো এখানে সেজন্যই তারা যেই মানে টেন্টেটিভলি যেই সলিউশনটা চিন্তা করেছেন, ঠিক আছে সাপোর্টটা দিতে থাকে যাতে সিস্টেমের উপর আস্থার কোনো সংকট তৈরি না হয়, কিন্তু সেই সাথে যেই টাকাটা বাজারে ছেড়েছি সেটা তুলে নেওয়ার একটা ব্যবস্থা করি বাংলাদেশ ব্যাংকের বিল ইস্যু, যেটা রিভার্স রেপো, যেটা না। এইটা এখন কতটা কার্যকর হবে সেটা দেখার বিষয়। কারণ এখানে অতিরিক্ত তারল্য যাদের আছে তারাই তো ওই বিলটা কিনবে, যাদের তারল্য তারা তো আর কিনবে না। তো তারা ওই বিলটা কিনবে যদি সেখানে বিনিয়োগ করে যে সুদের হারটা বাংলাদেশ ব্যাংক দিবে সেটা ট্রেজারি বিলের সুদের হার চেয়ে বেশি হয়। কেন এখন অলরেডি একটা ফেসিলিটি তো আছে যেটাকে বলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি। আপনি বাংলাদেশ ব্যাংক আপনার অতিরিক্ত তারল্য যদি থেকে থাকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে, আপনি তাকে বলতে পারেন যে আমি আপনার ওই এসডিএফে এই টাকাটা রাখতে চাই, তাহলে ওখানে আপনি 8.5% মতো সুদ পাবেন। তো ওটা তো অলরেডি আছেই। তো ওখানে যদি ডিপোজিট না হয়ে থাকে তাহলে আপনি বিল ইস্যু করে যেটা দেবেন এটা তো প্রতিযোগিতা করবে এই 90 দিনের যেটা সরকারি ট্রেজারি বিল, ওই ধরনের ইনস্ট্রুমেন্টের সাথে, যেখানে আপনার ইন্টারেস্ট রেট অলরেডি 10-11 বেশি। তো ওইটা তো আমরা এখনও জানি না যে বিলটা ইস্যু করা হচ্ছে, ওটার অকশন করা হলে সেখানে কীরকম বিড পড়তেছে এবং সেখানে তার মানে এখন এক্সিস্টিং যে রেট আছে তার চেয়ে আসলে হায়ার রেটে যেতে হবে। হ্যাঁ, সেটা কি হবে এটা আমরা জানি না। কাজেই এটা কতটা সফল হবে সেটা তো আগামীতেই দেখা যাবে। কিন্তু এর মধ্যে যেটা ঝুঁকি যেটা তৈরি হচ্ছে যে বাজারে আপনি টাকা ছাপিয়ে তার লিকুইডিটি সাপোর্টটা দুর্বল ব্যাংকগুলোকে দিলেন, এইটা বাজারে কতটা মূল্যস্ফীতি চাপ সৃষ্টি করতে পারে সেইটার এক ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এটা যদি সাময়িক হয় যে আমি দিলাম তারপর এটা বাজার থেকে তুলে নিলাম, সেটা মাঝখানে হয়তো 2 সপ্তাহ বা মাসখানেক সময় লেগে গেল, ওই রকম যদি হয় তাহলে হয়তো চাপ সৃষ্টি করার সুযোগটা হবে না। কারণ এটা তো বাজারে টাকা তো গেছে ব্যাংকে, ব্যাংক থেকে গেছে ডিপোজিটারদের কাছে, ডিপোজিটার তো ওটা ব্যয় করবে, চাহিদা হবে, তারপরে তো বাজারে দাম বাড়বে। কাজে ওখানে তো একটা ট্রান্সমিশন, একটা গ্যাপ আছে। স্যার, এইবার আপনাদের শ্বেতপত্রে বলা হলো যে ব্যাংকিং খাতটা একটা ব্ল্যাক হোলের মতন ছিল, মানে লাস্ট 15 ইয়ার্সে, মানে কৃষ্ণ গহ্বরের সাথে তুলনা করা হলো, এবং বলা হচ্ছে যে এখন দুর্দশাগ্রস্ত, মানে এনপিএল 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 13টা মেট্রো রেল এবং 22টা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তো ওই দিনে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলছেন যে এখন আমাদের যেটুকু আছে এনপিএল সেটা আসলে 25-30%, মানে অ্যাকচুয়াল ক্যালকুলেশন হলে সেটা চলে যাবে। এবং আপনারা এই শ্বেতপত্র কমিটিও সন্দেহ প্রকাশ করেছিলেন যে আগের ডেটাগুলি কতটুকু কি ঠিক ছিল। আমরাও সে সময় যখন সাংবাদিকতা করতাম আমরাও সন্দেহ প্রকাশ করতাম, কারণ বাজারের সাথে বাস্তবতার আসলে মিল ছিল না। আসলে আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল যখন আপনারা অ্যানালিসিস করতে গেলেন, মানে ব্যাংকিং সেক্টরটা আসলে কতটা দুর্বল হয়ে গিয়েছিল এই সময়টাতে? এটার ধরেন হিসাব আমরা যেটা দিয়েছি সেটা হলো যে স্বীকৃত নন পারফর্মিং লোন, এটা আমাদের হিসাবটা কিন্তু জুন মাস পর্যন্ত, জুন 2024 পর্যন্ত। তারপরে তো সেপ্টেম্বরে যে হিসাবটা পড়েছে সেখানে তো স্বীকৃত ঋণের পরিমাণটা আরও বেড়েছে। প্লাস যেগুলো রিস্কেজুয়াল লোন, যেগুলো এনপিএলে যেটার হিসাবটা নাই, সেই রিস্কেজুয়াল লোনেও তো আবার এটা যদি আপনার খেলাপি হয়ে যায় সেটা তো এনপিএলে তার হিসাবটা ঢুকে যায়, কিন্তু যেটা রিস্কেজুয়াল কিন্তু এনপিএলে ঢুকে নাই সেটা আমরা অ্যাড করেছি, রিস্ট্রাকচারের সেগুলো অ্যাড করেছি, স্পেশাল মেনশন অ্যাকাউন্টে যেগুলি আছে বা কোর্টে যেগুলো রিট হয়ে আটকে আছে, যার এই রিটের কারণে যেগুলো ক্লাসিফিকেশন করা সম্ভব হয়নি, এগুলো সব যোগ করে জুন পর্যন্ত হিসাবটা হলো 6,75,000 কোটি টাকা। গভর্নর সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে স্বীকৃত লোন যেটা এনপিএল
ডিস্ট্রেসড অ্যাসেট না, এই ডিস্ট্রেস অ্যাসেটের একটা অংশ যেটা নন পারফর্মিং লোন, রিস্কেজুয়াল লোন না, সেইটার পরিমাণই আগামীতে বাড়বে। কারণ স্বীকৃতির যেই মানদণ্ডটা, যেটা খুব শিথিল করে দেওয়া হয়েছিল, যে 90 দিনটাকে 180 দিন করা হয়েছিল, সেটা আমরা এখন ঠিক করছি। ওই যে কিছুদিন আগে, কয়েকদিন আগেই নতুন একটা সার্কুলার জারি হয়েছে যে এনপিএল রেকগনিশন ক্রাইটেরিয়াটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করা হচ্ছে, যেটা আমাদের দেশেও আগে থেকেই ছিল। কাজে যেটা আগে আপনি 180 দিন বেশি ওভারডিউ না হলে এনপিএল হিসাবে ধরতেন না, এখন 90 দিন হলেই সেটা ঢুকে যাবে। কাজে 90 থেকে 180-র মধ্যে যেই ঋণগুলো ছিল, যে কিস্তিগুলো পরিশোধ হয়নি, আগে স্বীকৃতি পায়নি, এখন তো সেটা স্বীকৃতি পাবে। সেই জন্যই গভর্নর সাহেব বলেছেন যে এটার পরিমাণ অনেক বেড়ে যাবে। এটা যে এই না যে বাস্তবতা পরিবর্তন হয়েছে তা না, নজরে আনা হচ্ছে, এটা আমরা দেখাচ্ছি। আগে লুকাতাম, এখন সেটা দেখাচ্ছি, সেখানেই পরিবর্তনটা ঘটবে। স্যার, আপনার কি মনে হয় না যে ধরনের একেবারে সঠিক তথ্য প্রকাশ করলে আবার মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে, মানে ভাববে যে কি হয়ে যাচ্ছে না জানি দেশে? এটা কিন্তু আমার মনে হয় ওই যে একটা বলে না যে ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ইন ডিসগাইজটা হলো যে আমাদের দেশে কোনো কিছুই লুকানো থাকে না। মানে কোনো সরকারি তথ্য আপনি কোনো না কোনোভাবে, এটা একেবারে খুবই গোপনীয় তথ্য, এটা বের হয়ে যায়। ঠিক আমরা ব্যাংকিং খাতেও আপনার গত কয়েক বছরের আপনি অভিজ্ঞতা দেখেন যে পত্রপত্রিকায় কী ধরনের তথ্য, যেটা একেবারে খুবই গোপনীয়, বাংলাদেশ ব্যাংকের ভেতরের তথ্য, বা একটা পার্টিকুলার ব্যাংক সে তার এনপিএলের যেটা দেখানো দরকার সেটা লুকাচ্ছে। মানে ওই শিথিল মানদণ্ডের ভিত্তিতেও যেই পরিমাণ এনপিএল দেখানো দরকার সেটাও দেখাচ্ছে না, সেটা লুকাচ্ছে, কিন্তু ওই লুকানো তথ্যটা আবার বেরিয়ে যাচ্ছে বাজারে। কাজে আমার মনে হয় মার্কেটে একটা পারসেপশন আছে যে আসলে ব্যাংকের যেই দুর্দশার কথা আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি, সেই দুর্দশার মাত্রাটা আরও অনেক বেশি। এটা অলরেডি কিন্তু বেকড ইন, যেটা বলে মার্কেট এটা জানে। কাজে আপনি যদি এসে বলেন যে না আপনার এই 10 টাকাটা আসলে 20 টাকা, সেগুলো এটা নতুন কি বললেন, এটা আমি জানতামই। সেজন্যেই আমি আতঙ্কের ব্যাপারে খুব একটা আতঙ্কিত না। এটা হতে পারে, কিন্তু যেহেতু সঠিক তথ্যটাই জানা দরকার। সঠিক তথ্যটাই জানা দরকার। স্যার, শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে ভারত বাংলাদেশ সম্পর্ক হঠাৎ করে সংখ্যালঘু ইস্যু নিয়ে একদম মাথাচাড়া দিয়ে উঠলো। অনেক সময় আমাদের কাছে মনে হচ্ছে যে ভারতীয়রা আসলে সেখানে কি দেখছে যেটা আমরা দেশে বসে দেখতে পাচ্ছি। তো জোকস অ্যাপার্ট, যদি স্যার ধরেই নেই যে এই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে, মানে একেবারে ক্লোজেস্ট সে আমাদের প্রতিবেশী, বাংলাদেশ ভারত যদি ব্যবসায়িক সম্পর্কে কোনো ঝামেলা তৈরি হয়, আমরা কি স্যার বিপদে পড়তে যাব নাকি? আমার মনে হয় এখানে বিপদে পড়ব যদি ভারত তার নিজের পায়ে নিজেই কুড়াল মারে। আচ্ছা, কারণ ভারত যে আমাদের কাছে বিক্রি করছে, ধরেন আমরা কত এখন ভারত থেকে আমদানির পরিমাণ $15-16 বিলিয়ন হবে বাৎসরিক। আপনি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে জিডিপির সাইজ অনুযায়ী যদি দেশ দেখেন, আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 50-60টা দেশ আছে তাদের টোটাল জিডিপি বছরে $16 বিলিয়ন কম। যে আমরা তো একটা বড় আকারের ক্রেতা ভারতীয় পণ্যের। এখন ভারত যদি রাজনৈতিক কারণে বলে যে আমরা তোমার কাছে বিক্রি করব না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দুপক্ষই। মানে আমাদেরও তো, আমরা যে ভারত থেকে দয়া করে কিনছি তা তো না, আমাদের প্রয়োজন আছে দেখেই কিনছি। তা আমরা প্রয়োজনটাকে আমরা ভারত থেকে যে মূল্যে কিনতে পাই সেটা হয়তো বিকল্প অল্টারনেটিভ যেটা, সেখান থেকে বেশি মূল্য দিতে হবে। পেঁয়াজ ধরেন, আপনি ইজিপ্ট থেকে পেঁয়াজ কিনতে পারেন, ভারত থেকে আনলে কাছাকাছি দেশ, কস্ট কম পড়ে। কাজে এটা তো দ্বিপাক্ষিক স্বার্থেই ব্যবসাটা হচ্ছে। কিন্তু ভারত ওই ব্যবসা করে তো তাদের ব্যবসায়ীরা তো লাভবান হচ্ছেন। এখন সেই যদি রাজনৈতিক কারণ বলে যে আমি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করব না, চাল রপ্তানি করব না, তো এতে কি তার নিজের ক্ষতি হবে না? এবং নিজের ক্ষতি তো তাদের দেশের মানুষেরই ক্ষতি হবে, নিজের দেশের ব্যবসায়ীদেরও ক্ষতি হবে। এটা তো নিজের পায়ে কুড়াল মারার মতোই। তো সেইটা যদি তারা ওই রকম ইরেশনাল ডিসিশনের দিকে চলে যায়, যেটা আমার মনে হয় না ওইদিকে যাবে, কারণ তাদেরও তো একটা ওই নিজের, এটা তো যেহেতু এটা তো ছোটোখাটো রপ্তানি না, তো বড় মাপের রপ্তানি যদি আপনি হঠাৎ করে বন্ধ করে দেন, একটা হলো যে আমার উৎপাদন হয়নি, আমার দেশে ঘাটতি আছে, সেজন্য রপ্তানির উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া, এটা কিন্তু আপনি বাজারে চলবে। আপনার ভোটাররা এতে খুশি হবে, কারণ তারা বলবে যে না, তাহলে তো আমি
কম দামে পাচ্ছি, আমার দেশেই ঘাটতি আছে। ওটা জাতীয়তাবাদের হ্যাঁ, চেতনায় চলে গেল। কিন্তু যখন আপনার দেশে উদ্বৃত্ত আছে, ওই সারপ্লাসটা যদি আপনি বাইরে বিক্রি না করেন তাহলে তো আপনার উৎপাদকরা কম দামে পাবে, কারণ এটা পচনশীল পণ্য, এগুলো তো আপনার স্থানীয় মার্কেটেই বাজার করতে হবে। যেটা বিক্রি করতেন না বাইরে, সেটা যদি দেশীয় বাজারে বিক্রি করেন তখন তো আপনার প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হবে। তো সেইটার একটা কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। ওগুলো যদি বিবেচনায় নেয় যে এই বাণিজ্যটা হচ্ছে দ্বিপাক্ষিক স্বার্থে, দুজনই বেনিফিটেড হন, কাজে ওখানে হাত না দিয়ে অন্যান্য এই যেগুলি করা হচ্ছে কেন করা হচ্ছে সেটা তো অনেক ধরনের তত্ত্ব আছে, ষড়যন্ত্র তত্ত্ব আছে, এবং তাদের ডোমেস্টিক পলিটিক্সও এখানে যে কোনো রকম ভূমিকা রাখছে না সেটাও তো আপনি বলতে পারেন না। আপনি যদি ডোমেস্টিক্যালি পলিটিক্যালি আনকমফোর্টেবল থাকেন তখন সবচেয়ে সহজ উপায় কি সেটা থেকে দৃষ্টি সরানো, এটা হচ্ছে একটা বাইরের একটা শত্রু, কমন এনিমি চিহ্নিত করা, এবং সেখানে এই দৃষ্টিটা চলে যায়। তখন আর এই আমার স্থানীয় লোকাল যে ইস্যুসগুলো ওগুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না, একটা ইমোশনস শিফট করে যায়। তো এটা কি ওই কারণেই হচ্ছে? কারণ আমরা দেখেছি ইদানিংকালে মমতা ব্যানার্জিও সমস্যায় পড়েছেন, তার নিজের সিটিতেই অনেক ধরনের বিক্ষোভ আমরা দেখেছি। মোদি সাহেব উনি যেভাবে পার্লামেন্টে বিজয়ের আশা করেছিলেন সেই তুলনায় তার অর্জনটা অনেক কম ছিল, এবং অনেক জায়গায় অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো এইগুলোকে ঢেকে একটা মানে কমপ্লিটলি অন্যদিকে নিয়ে চলাম, সেটাও তো একটা কারণ থাকতে পারে। আমি বলছি এগুলো বিভিন্ন তত্ত্ব, কোনটা সঠিক এটা তো বলা মুশকিল। তো আপনার যেটা প্রশ্ন ছিল যে এটা আমাদের ব্যবসায়িক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে কি না, সেটা ইররেশনাল বিহেভিয়ার পলিটিশিয়ান থেকে হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু যদি তারা র্যাশনালি চিন্তা করে তাহলে আমার মনে হয় সেটা তারা করতে চাইবে না। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।